আজকের ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাই আপনাদের কাছে এই জিনিসটা রিকোয়েস্ট রইল। আমি রাহুল বলছি আজকের ভূতনার স্বপ্নের এই এপিসোডে। আপনাদেরকে আমি যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, হতে পারে আপনাদের এই ঘটনাটি শোনার পরে আপনাদের পুরোনো দিনে করে আসা যে ভুল কাজ হয়তো সেটা আপনাকে মনে পড়িয়ে দিতে পারে। তাই আগামীতে যাতে এই ধরনের ভুল বা এই ধরনের কোনো কাজ করতে গিয়েও যাতে আমার কথাটা মনে পড়ে, সেই জন্যই আজকের এই গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, তাদের এখানে হেডফোনটি পরে নিন। আজকের গল্পটা আমি শুরু করতে যাচ্ছি। আমি আছি আপনাদের সঙ্গে রাহুল। শুনছেন আপনারা ভূতনা স্বপ্নের 20 নম্বর এপিসোডের আজকের গল্প, বীভৎস মূর্তি। আদিকালের সব মূর্তি সংগ্রহের ব্যাপারে আমার বন্ধু প্রশান্ত হালদারের ভীষণ আগ্রহ ছিল। অগাধ টাকা পয়সার মালিক আমার বন্ধু প্রশান্ত থাকতো বিহারের জামশেদপুরের একটা ছোট্ট এরিয়াতে। সাজানো গোছানো বাড়ি, একেবারে শেষ প্রান্তে একটা বড় হল ঘর তৈরি করেছিল শুধুমাত্র দুষ্প্রাপ্য মূর্তিগুলো রাখার জন্য। মূর্তি সংগ্রহের জন্য সে প্রচুর টাকা খরচ করত। এমনটা নয় যে সে টাকা পয়সার মায়া করত। অনেক দুষ্প্রাপ্য মূর্তির জন্য সে কোনো টাকা পয়সার দিকে তাকাতো না। মূর্তি সংগ্রহের জন্য সে কখনো কারো থেকে মাথা নিচু করতো না। অবশ্যই মূর্তি যদি তার পছন্দ হতো তবেই সে করত। এই মূর্তি কেনার জন্য সে ভারতবর্ষ ছাড়াও বিশ্বের অনেক দেশে যাওয়ার আশা করত। প্রশান্তের স্ত্রী রুমা আর তার 2 ছেলে এই ব্যাপারে আপত্তি ছিল, কিন্তু প্রশান্ত চিরকালই জেদি, তাই কারুর কথায় বা আপত্তিতে সে কান দিত না। নভেম্বরের শেষ মানেই বিহারে তখন বেশ ঠান্ডা। এই সময় আমাকে অফিসের কনফারেন্সে যোগ দিতে রাঁচিতে যেতে হয়েছিল। কলকাতায় ফেরার আগে ঠিক করলাম জামশেদপুরে একদিন বন্ধুর কাছে থেকে তারপরে না হয় বাড়ি ফিরব। আর রাঁচি থেকে সোজা শেয়ার ট্যাক্সি করে সেদিন ঠিক সন্ধ্যাবেলায় জামশেদপুরে। বিষ্ণুপুরে পৌঁছিয়ে নামি মাদ্রাজি হোটেল থেকে কিছু মিষ্টি ও নোনতা খাবার কিনে পায়ে হেঁটে কন্ট্রাক্টার্স এরিয়াতে যখন পৌঁছালাম তখন অন্ধকারটা বেশ ঘন হয়ে এসেছে। প্রশান্তর বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে দেখলাম অত বড় বাড়ি কেমন যেন অন্ধকারে ডুবে রয়েছে। শুধুমাত্র একতলার একটি ঘরে জানালা দিয়ে মৃদু আলো এসে পড়েছে। সামনের বাগানটা সেই জানালার আলোতে কেমন যেন দেখাচ্ছে। কলিং বেলটা বাজাতেই বাড়ির পুরনো কাজের লোক বিপিন দরজাটা খুলে আমায় স্বাগত জানালেন। জিজ্ঞাসা করলাম, বাবু আর বৌদি কোথায়? তাদের বলো আমি এসেছি। আগে ওই দাদাবাবুরা বাসার ঘরে আসেন, আপনি যান, আমি দরজা বন্ধ করে দিয়ে এসতেছি। নিশ্চিন্ত মনে এগিয়ে গিয়ে বাসার ঘরে ঢুকে দেখি প্রশান্তের 2 ছেলের গায়ে দেখি অশৌচের বেশ। ওদের গা ঘেঁষে বসে আছেন প্রশান্তর এক দাদা ও অন্য কয়েকজন অচেনা লোক। প্রশান্ত আমার বহুদিনের পুরনো বন্ধু, তাই ওর দাদা আমাকে চেনে। আর 2 ছেলে বসন্ত ও হেমন্ত, ওরা তো ওদের বাবার মতনই ভক্তি শ্রদ্ধা করে। আমাকে দেখেই 2 ভাই চিৎকার করে কেঁদে বলে উঠল, আঙ্কেল, মা বাবা আর নেই। বিস্ময়ে যেন পাথর হয়ে গেলাম। প্রশান্তের দাদা বললেন, মনে হচ্ছে আপনি ভীষণ শকড। একটু বিশ্রাম করুন, চা খান, তারপর সব শুনবেন, ঠিক আছে? দুপুরের খাওয়া দাওয়ার পর বাসার ঘরে গিয়ে হাজির হলাম আমি। প্রশান্তের দাদা, বসন্ত, হেমন্ত, সেই সঙ্গে বিপিনও তখন সেখানে উপস্থিত। বড় ছেলে বসন্তই শুরু করলো, 3 মাস আগে বাবার কাছে মূর্তি কেনা বেচার এক পুরনো দালাল এসে হাজির হলো। তার নাম রহিম।
এসেছিল ভুটানের এক জায়গা প্রাচীন দুষ্প্রাপ্য একটি মূর্তির ব্যাপারে। খুবই সস্তায় মূর্তিটি পাওয়া যাবে বলে রহিমের সঙ্গেই বাবা চলে গেলেন ভুটানে। ঠিক ওই সময় স্কুলের ছুটি কাটাতে আমরা দুই ভাই পাটনার হোস্টেল থেকে জামশেদপুরে চলে এসেছি। প্রায় দিন 20 পর বাবা ফিরে এলেন মূর্তিটা নিয়ে। বাবার মুখে শুনেছিলাম মূর্তিটা কিনতে অনেকেই বাবাকে বারণ করেছিল, কিন্তু বাবা ভেবেছিলেন হয়তো তারা কেউ মূর্তিটা কিনবে বলে তাকে কিনতে বারণ করছে। মূর্তিটা হলঘরের ঠিক মাঝখানে একটা ছোট্ট পাথরের টেবিল ছিল, তারই উপরে বাবা রেখেছিলেন। মূর্তির বিষয়ে আমাদের দু ভাইয়ের কোনো উৎসাহই ছিল না, এই ব্যাপারে কোনোদিনই মাথা ঘামায়নি। মা কিন্তু এইসবের ঘোর বিরোধী ছিলেন এবং এই নিয়ে বাবা ও মায়ের মধ্যে প্রায়ই তুমুল ঝামেলা বেঁধে থাকত। কিন্তু 2-4 দিনের মধ্যেই আবার সব স্বাভাবিক। কিন্তু এই মূর্তিটা আসার পর থেকেই মা যেন রাগে উন্মাদ হয়ে গেলেন। কিছুতেই ওই মূর্তিটি বাড়িতে রাখবেন না। বাবাও এদিকে জেদ ধরলেন ওটা থাকবেই। ইতিমধ্যে আমাদের দুজনের ছুটি শেষ হয়ে গেল প্রায়। আমরা পাটনায় চলে আসি। তারপর যা ঘটেছিল সেটা বিপিন দাদা ভালো করে বলতে পারবে। বিপিন এতক্ষণ দরজার পাশে চুপ করে দাঁড়িয়েছিল। এবারে সে মাটিতে বসে বেশ ভয়ে ভয়ে বলতে শুরু করলো। আগে ওই দাদাবাবু চলে যাবার পর ওই মূর্তি নিয়ে বাবু আর মায়ের মধ্যে এমন তুমুল ঝগড়া হইল যে দুজনেই কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। আমি কত বললাম, কিন্তু আমার মতো একজন গরিব লোকের কথা কেই বা শোনে বলুন। এরই মধ্যে একদিন সকালে বাবু আমায় বললেন তিনি 2 দিনের জন্য বিদেশে কাজের বিষয়ে যাবেন। আমি যেন সব কিছুই সামলাই। মূর্তি রাখার ঘরের চাবিটা হাতে দিয়ে সাবধান করে দিলেন এই ঘরটা যেন খোলা না হয়। এরপর বাবু চলে গেলেন। বাড়িতে রইলাম শুধু আমি আর মা। সেদিনই দুপুরে মা আমায় বললেন আমি তোমাকে 100 টাকা দেব। এই হতচ্ছাড়া মূর্তিটিকে একটা ব্যাগে পুরে দূরে কোনো পুকুরে বা নদীতে ফেলে দিয়ে আসো, নইলে মাটি খুঁড়ে পুঁতে ফেলো। আমি পড়লাম মহা বিপদে। বাবুর হুকুম ঘর খুলব না, মায়ের হুকুম মূর্তিটিকে ফেলে দিয়ে আসতে হবে। খুব ভয়ে ভয়ে মাকে বললাম, আগে গিন্নিমা, কিন্তু বাবু যে ওই ঘরটা খুলতে বারণ করেই গিয়েছেন। মা একটু রাগ করলেন না, খুব করুণভাবে বললেন ওই মূর্তি আসবার পর থেকে সংসার যেন আগুন লেগেছে। ওটাকে ফেলে না দিলে এই আগুন সবাই জ্বলে পুড়ে মরবে। আমার আর দাদাবাবুর কথা মনে ভেবে কাজটা কি তুমি করবে না বিপিন? মূর্তি আসার পর থেকে যে অশান্তি শুরু হয়েছিল তাতে আমারও রাগ ধরে গিয়েছিল। তাই বললাম, আগে ঠিক আছে, ঠিক আছে আম্মাজান, বাবু যদি আমায় মারধরও করে তাড়িয়েও দেয়, তবুও এই সংসারের মঙ্গলের জন্য আপনার কথা মতো আমি আজই ওটাকে বিদেয় করে দেব। হলঘরের দরজাটা খুললাম। মা আর আমি ঘরে ঢুকে আমি এগিয়ে গেলাম মূর্তিটার দিকে। ওটাকে তুলে ব্যাগে ভরব। মূর্তিটির ওপর দিকে কোনো ঠাকুরের মুখ আর নিচের দিকটা ছোট ছোট পাথর বসানো, অনেকটা সাপের লেজের মতো। আমি তাড়াতাড়ি ওটাকে 2 হাত দিয়ে ধরে তোলবার চেষ্টা করে দেখলাম মূর্তিটা কিছুতেই নাড়াতে পারছি না। মাকে বললাম, এবার কি হবে? আমি তো মূর্তিটাকে তুলতেই পারছি না। ভীষণ ভারী বলে মনে হচ্ছে। শুনে মাও এসে আমার সঙ্গে হাত লাগালেন, কিন্তু দুজন মিলে অনেক চেষ্টা করেও মূর্তিটিকে এক চুলও নড়াতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, মূর্তিটা কি খুব বড় আর ভারী ছিল? বিপিন উত্তরে বলল, আরে না না, একেবারেই নয় বাবু, ছোট্ট পুতুলের মতো সহজ। তাহলে ওইটুকু মূর্তিকে তুমি আর বৌদি দুজনে মিলেও তুলতে পারলে না? আগে না বাবু, কিছুতেই পারলাম না। আমরা দুজনেই দেখলাম মূর্তিটি দুটো চোখ দিয়ে
আগুনের মতো আলো বেরোচ্ছে, আর পেছনের ল্যাজটাও কেমন যেন নড়ে চড়ে উঠছিল। ল্যাজের মধ্যে থেকেও একটা আগুন বেরিয়ে এসেছিল। তারপর আমার মাথায় ঘুম চেপে গেল। আমি একটা মোটা দড়ি আর ছোট শাবল নিয়ে ওই মূর্তিটিকে দড়ি দিয়ে কষে বেঁধে সেই শাবল দিয়ে চারদিকে তুলতে গেছি। বললে বিশ্বাস করবেন না বাবু, আমাকে কে যেন মাটি থেকে তুলে নিয়ে এমন ধাক্কা মারলো যে আমি দূরে ছিটকে গিয়ে আছড়ে পড়লাম মাটিতে। তারপর কি দেখলাম জানেন? মূর্তিটা একটা বীভৎস আকার ধারণ করে আরও যেন বড় হয়ে গেল, আর ল্যাজটাও বিরাট বড় হয়ে গিয়ে আমাদের দুজনকেই জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমি মাটি থেকে উঠে পড়েই মায়ের হাতে ধরে তাকে টেনে টেনে হলঘরের বাইরে এনে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলাম। বিপিন আবার বলতে শুরু করলো, ওই ঘটনার পর মা যেন কেমন বদলে গেলেন। বাবুর সঙ্গে একটিও কথা বলতেন না, মাঝে মাঝে আমার সঙ্গে একটু আধটু কথা বলতেন। এরই মধ্যে একদিন মা আমায় ডেকে বললেন, বিপিন, তুমি খোকা বাবুদের কোলে পিঠে করে মানুষ করেছ, তুমি ওদের একটু দেখো। এই কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না সেই মুহূর্তে। খোকা বাবু পাটনাতে থেকে লেখাপড়া করছে, তারা ভালোই আছে, তাদের আবার কি দেখব। এর কয়েকদিন পর ঠিক সন্ধ্যার সময় এ ঘরে বাবুকে চা দিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছিল। সেই সময় এখানে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, আর তারই মধ্যে থেকে আলোগুলো খুব কমে যাচ্ছিল। বাবুকে চা দিতে ঘর থেকে বেরোবো, মুখে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। এই ঝড় বৃষ্টি আর অন্ধকারের মধ্যে কে আবার এলো ভেবে দরজাটা খুলে দেখি অদ্ভুত চেহারার একজন লোক দাঁড়িয়ে আছে। সেদিন আবার রাস্তায় একটাও আলো জ্বলছে না, বাড়ির আলো খুব টিম টিম করে জ্বলছিল। আবজা অন্ধকারের মধ্যে লোকটিকে ভালোভাবে লক্ষ্য করতে পারিনি। লোকটা হিন্দিতে বাবুর নাম বলল, সে ওনার সঙ্গে দেখা করতে চায়। বললাম, আপনি একটু দাঁড়ান, আমি বাবুকে গিয়ে বলছি। কিন্তু বাবুকে সংবাদটা দিয়ে পেছনে ফিরেই দেখি লোকটি সোজা চলে এসেছে ঘরের মধ্যে। বাবু তো রেগে টং। বললেন, আপনি কীরকম লোক মশাই? না বলে একেবারে বাড়ির মধ্যে ঢুকে এলেন। হ্যাঁ, কি চাই আপনার বলুন, আমি প্রশান্ত হালদার। লোকটা বললেন, আমার নাম মগ্নু, ভুটান থেকে এসেছি। তারপর ঘরের চারিদিকটা ভালো করে দেখে নিয়ে বললেন, মূর্তিটা কোথায় রেখেছেন? কোন মূর্তি? আরে ভুটান থেকে আপনি যেটা এনেছিলেন। আমি কোথায় মূর্তি রেখেছি সেটা কি আপনাকে বলতে হবে? বিপিনকে থামিয়ে আমি প্রশ্ন করি, কিন্তু বৌদি, বৌদি তখন কোথায় ছিল? বিপিন বলল, ওপরে। তারপর আগের কথায় খেই ধরে বিপিন পুনরায় বলতে লাগলো। লোকটা একটা চুপ করে থেকে বলল, আহা, আপনি রেগে যাচ্ছেন কেন? মূর্তিটা বাড়িতে রাখলে আপনার এবং আপনার পরিবারের সকলেরই বিপদ হবে। ওটা সাক্ষাৎ শয়তান, এক কাপালিকের ছিল ওটা। তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করে এক জঙ্গলের মধ্যে কাপালিক ওই মূর্তিটাকে দেখতে পায়। বাড়িতে নিয়ে এসে নিজের অসীম ক্ষমতা প্রয়োগ করে সে ওই মূর্তির মধ্যে একটি পেঁতাত্মার প্রবেশ ঘটিয়ে ওকে জীবন্ত করে তোলে। তারপর নিজের প্রয়োজন মতো মূর্তিটিকে পরিচালনা করে। মনের জোরে মূর্তিটা যেখানে খুশি যাওয়া আসা করতে পারে। মূর্তিটার নিচের দিকে যে ল্যাজটা আছে ওটাই বিশেষ করে মানুষকে আকর্ষণ করে, কারণ ল্যাজটা মাঝে মাঝে আলোয় ভরে ওঠে, আবার নিভে যায়। ল্যাজটার গায়ে যে নানান রঙের পাথর আছে সেই থেকেই আলো বেরোয়, এবং সেই সময় ল্যাজটাও নাড়তে শুরু করে বিশাল বড় হয়ে যায়।
ওই ল্যাজটাই হলো মূর্তিটার শক্তি। আপনিও সময় মতো সেটা দেখতে পাবেন। বাবু চিৎকার করে বললেন, বিপিন, এই বেটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে তো। সেই সময় মা হস্তদন্ত হয়ে ঘরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করে বললেন, বিপিন, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? আমি কিছু বলার আগেই লোকটা বেশ ধমকের সুরেই বলে উঠল, কপালিকের মন্তপুত মূর্তিকে যে রাখবে সেই মরবে। বাবু এবার আরও রেগে গিয়ে বললেন, মূর্তি আমার কাছেই আছে, কিন্তু তুমি কে যে তোমার কথায় মূর্তি ফেরত দেব? আমি কে বলে আবার সেই ভয়ানক অষ্টহাসিতে ঘর ভরিয়ে তুলে লোকটি বলল, আমি সেই কপালিক, আর ওই মূর্তি আমারই সৃষ্টি। মা এই লোকের উপস্থিতির কথা জানতেন না বলে একটু হকচকিয়ে গিয়ে ধপ করে সামনের সোফার উপরে বসে পড়লেন। আমিও ভয় পেয়ে যেন মাটির সঙ্গে আটকে গেলাম। চোখের সামনে দেখলাম লোকটার জায়গার লাল কাপড়ে দাঁড়িয়ে এক কাপালিক। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে আছড়ে পড়ছে এলোমেলো ঝোড়ো হাওয়া। সমস্ত ঘরটা বরফের মতো ঠান্ডা। মনে হলো কপালিকের দেহটা যেন শূন্যে ভাসছে। বাইরের তুমুল বৃষ্টি আর ঘরের ভেতরের ঠান্ডা হাওয়ার স্রোতে আমরা যেন উভয়েই পাথর হয়ে গেছি। তখনও সে বলছে আমি কপালিকের প্রেতাত্মা। আমাদের সামনেই কপালিকের চেহারাটা ছোট হয়ে গিয়ে শূন্যে উঠে ঘর থেকে বেরিয়ে যেন মিশে গেল অন্ধকারে। মায়ের কোনো সাড়া শব্দ নেই। বাবুও যেন পাথরের মতো হয়ে গিয়ে বসে আছেন সোফার ওপরে। আমারও যেন সব শক্তির লোভ পেয়েছে। হ্যাঁ বাবু, তারপর যা বলছিলাম, আমি তো এগিয়ে গেলাম বাবুর কাছে। বাবু ততক্ষণে যেন সামলে উঠেছেন। মায়ের কাছে গিয়ে দেখি মায়ের জ্ঞান নেই। চোখ মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে বাবু আর আমি মাকে ধরে ওপরে ওনার বিছানায় শুইয়ে দিলাম। বাবু ডাক্তারবাবুকে ফোন করলেন। ডাক্তারবাবু এসে মাকে ডেকে ডেকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। ওষুধগুলো খাবার কয়েকদিন পর মা বেশ সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর থেকেই বাবু যেন আরও গম্ভীর হয়ে গেলেন। কথাবার্তা কম বলতেন, আর রোজ সকালে হলঘরে চাবি খুলে ওই মূর্তির সামনে দাঁড়িয়ে কি যেন দেখতেন। বাবু আর মায়ের ওই অবস্থা দেখে আমি পাড়ায় একটা ছেলেকে দিয়ে বড়বাবুকে টেলিগ্রাম পাঠালাম। বড়বাবুটা কে? প্রশান্তের দাদা বললেন, আগে আমি। প্রশান্তের দাদা বলতে লাগলো, টেলিগ্রাম যখন পৌঁছায় আমি তখন কাশিতে। বাড়িতে ফিরে এখানে আসবো যখন ভেবেছি, তখন আবার টেলিগ্রাম পেলাম। তাতে জানলাম প্রশান্ত ও বৌমা দুজনেই মারা গেছে। আমি সেই দিন চলে আসি। তারপর বসন্ত আর হেমন্তকে পাটনা থেকে নিয়ে এসে মর্গ থেকে বডি বার করে দাহ করাই। প্রশান্তের দাদা থামতে বিপিন আবার বলতে শুরু করলো, প্রথমে টেলিগ্রামের পর বড়বাবু এলেন না দেখে বাবুরই এক বন্ধু সাকচিতে থাকেন, তাকে গিয়ে সমস্ত ঘটনাটা জানালাম। কিন্তু তিনি আমার কথার কোনোই গুরুত্ব দিলেন না। খোকাবাবুদের জানিয়ে কোনো লাভ নেই ভেবে জানাইনি। তবে আশেপাশে 2-4 জন পরিচিত লোককে সব জানিয়েছিলাম। কিন্তু বাবুর ওই মেজাজের জন্য ওনার কাছে আসতে কেউ সাহস পায়নি। আমি রোজই বিকেলে খাটাল থেকে দুধ আনতে যাই। সেদিন দুধ আনতে গেছি, কিন্তু দুধ দিতে দেরি করায় বাড়ি আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। গেটটা দিয়ে বাড়িতে ঢুকে ভেতরে যাবার সময় শুনলাম মায়ের চিৎকার। ছুটে গেলাম হলঘরের দিকে, দেখলাম মায়ের হাতে সেই ছোট্ট শাবল আর বাবুর হাতে মূর্তিটা রয়েছে। কিছু বোঝবার বা বলবার আগেই মা হাতের শাবলটা আছড়ে পড়ল বাবুর হাতের ওপরে, আর মূর্তিটা ছিটকে পড়ল মাটিতে। বাবু চিৎকার করে ধাক্কা দিয়ে মাকে ফেলে দিলেন মাটিতে। পড়ে থাকা মূর্তিটাকে হাতে নিয়ে মা আঁচড়াতে লাগলেন মাটিতে। ঘরের মধ্যে একটি আলোর ঝলকানির সঙ্গে দেখলাম মূর্তিটি সেই ল্যাজ থেকে বেরিয়ে আসছে একটা চোখ ধাঁধানো আলো। ল্যাজটা বড় হচ্ছে আর মূর্তিটাও মাটি থেকে সোজা হয়ে উঠে ক্রমশ বিভৎস হয়ে যাচ্ছে।
ল্যাজটা লম্বা হতে হতে ধরে ফেলল মায়ের গলা। মা চিৎকার করে উঠলেন, বাবুও ঝাঁপিয়ে পড়লেন ল্যাজটা ধরার জন্য। আমি মা আর বাবুকে বাঁচাবার জন্য ছুটে গিয়ে বাড়ির পেশাই ক্লাবের ছেলেদের আর পাড়ার কিছু লোকদের ডেকে নিয়ে এলাম। বাড়িতে ঢুকে আমরা সবাই দেখলাম সেই ল্যাজটা বাবু আর মায়ের গলা শক্ত করে পেঁচিয়ে ধরেছে। মা ও বাবু দুজনেই ছটফট করছেন। আমরা ল্যাজটাকে ওদের গলা থেকে ছাড়াতে যেতেই সেটা ছোট হয়ে আগের অবস্থায় ফিরে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা কালো ধোঁয়া বেরিয়ে গেল জানালা দিয়ে। মূর্তিটা আমাদের চোখের সামনেই ধোঁয়া হয়ে মিশে গেল অন্ধকারে। শুনছিলেন বিভৎস মূর্তি। বলেছিলাম অনেক কিছু হয়তো গল্পটা থেকে শিখতে পারবে। তো যারা এই পর্যন্ত গল্পটি দেখেছো তাদেরকে আশা করি নতুন করে আর কিছু বলা লাগবে না। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম শুরু থেকে যারা শুনেছো, আশা করি এই গল্পটার থেকেও একটা শিক্ষা পাওয়া যায়। আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে, আমারও আছে পার্সোনালি কিছু। তো বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস কালেক্ট করার বা সেইগুলো সংগ্রহ করে রাখার একটা শখ থাকতে পারে। তো এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারছি যে অচেনা মানুষ বা অচেনা জায়গা থেকে হয়তো সেটা দেখতে খুব আকর্ষণীয় লাগছে, আবার যে মূল্যটা দিয়ে আমরা কিনছি সেটাও খুব সীমিত। তাই আমরা লোভে পড়ে হয়তো সেই জিনিসটা তখনই সেই মুহূর্তে সংগ্রহ করে নিচ্ছি। কিন্তু যেখানে একই সঙ্গে অনেক মানুষ বারণ করছে বা সেই জিনিসটা কেনার সময় যদি কোনো বাধা বা বিঘ্নের সম্মুখীন যদি আমরা হই, তাহলে আমাদের বোঝা দরকার সেই জিনিসটা হতে পারে আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস বা ইঙ্গিত আমরা পেয়ে থাকি অনেক সময়। তো সেইগুলো আমার মতে অ্যাভয়েড করে চলাটাই বেটার। তো যাই হোক ভাই, গল্পটা আজকে এই পর্যন্তই শেষ করছি। যারা এই পর্যন্ত গল্পটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে পারে ভিডিওটি দেখতে লাইক করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর দারুণ দারুণ মনোমুগ্ধ এপিসোডের মাধ্যমে তোমাদেরকে ঘটনা শোনাচ্ছি। তোমাদের রাতের ঘুমটা আরও একটু হলেও ভালো করছি, শান্তিতে ঘুমাতে পারছো তোমরা আমার গল্পটি শুনে। যাই হোক, একটু বেশি করে ফেললাম, ডোন্ট মাইন্ড। সো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এপিসোডে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি এ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। এবার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আগামী দিন আরও গল্প শুনতে হবে তো নাকি। তো যাই হোক, এতক্ষণ ছিলাম আমি তোমাদের বন্ধুর রাহুল। আবার দেখা করছি পরের এপিসোডে। আজকের জন্য বিদায় জানাচ্ছি। গুড নাইট।